প্রিয় সপ্তম শ্রেণী, তোমাদের পাঠ্যাংশের অন্তর্ভুক্ত ভানু সিংহের পত্রাবলী রচনাটি আলোচনা করব। ভানু সিংহের পত্রাবলী এটি একটি মূল গ্রন্থ। সেখানে দুটি চিঠি আমাদের মূল পাঠ্য বিষয় এবং সেই পাঠ্য বিষয়টি নিয়েই আমাদের আলোচনা। প্রথম চিঠিটি লেখা হয় 29শে আষাঢ় 1329 বঙ্গাব্দে। দ্বিতীয় চিঠিটি 2রা শ্রাবণ 1329 বঙ্গাব্দে। প্রথম চিঠি এইটা আর দ্বিতীয় চিঠি হচ্ছে এইটা, ঠিক আছে? তাহলে প্রথম চিঠিটা আলোচনা করব। তাহলে ভানু সিংহ কিন্তু আর কেউ নয়, স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এখানে তার নামটা এইরকম কেন? কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এটি তার ছদ্মনামে, ভানু সিংহ ছদ্মনামে প্রকাশ করেছেন। তার প্রিয়জনকে, তার মনের কথা দুটি পত্রের মাধ্যমে তুলে ধরেছেন। একদিকে তিনি সহজ সরল ভাষায় বর্ষার দিনে তার ভালো লাগা এবং তার বিরক্তি মনোভাব চিঠির মাধ্যমে প্রকাশ করেছেন। তাহলে প্রথম চিঠিটায় কি আছে, কি বলছেন? কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে। মনে হয় যেন ইট কাঠের একটা মস্ত জন্তু আমাকে একেবারে গিলে ফেলেছে। কলকাতা শহরটা কিন্তু তার পছন্দ নয়। তার কারণটা তিনি প্রকাশ করেছেন। কারণ কলকাতা হচ্ছে গিয়ে সম্পূর্ণভাবে অপ্রাকৃতিক জায়গা। সেখানে আছে বড় বড় বিল্ডিং, 10 তলা, 12 তলা, 20 তলা, 25 তলা বড় বড় বিল্ডিং রয়েছে। সেখানে আকাশ যেমন খোলা আকাশ দেখা যায় না, সেরকম দেখা যায় না খোলা ময়দান যেখানে ঘাসের বিছানা রয়েছে সবুজ রঙের। সবুজ রঙের গাছপালার একান্ত অভাব, আর মানুষের তীব্র যানজট। এই তীব্র যানজট, বিশাল বিশাল অট্টালিকা নিয়ে সেই ভূত কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকা কলকাতা শহর তার একেবারেই পছন্দ নয়। তাই তিনি বলছেন, কলকাতা শহরটা আমি মোটেই পছন্দ করি নে। মনে হয় যেন ইট কাঠের একটা মস্ত জন্তু আমাকে একেবারে গিলে ফেলেছে। তার এরকমই মনে হয়, অস্বস্তি লাগে তার কলকাতা শহরটার উপর। তার উপরে আবার আকাশ মেঘে লেপা, আকাশে আবার মেঘ দেখা দিয়েছে। কলকাতা শহরে মেঘ দেখা দিলে কি হয়? সেখানে তো আর বৃষ্টির সৌন্দর্য, আকাশে ঘন কালো মেঘের সৌন্দর্য তো দেখা যায় না। চারদিক তো বড় বড় অট্টালিকা, বিল্ডিংয়ে ঘেরা। আর প্রাকৃতিক সৌন্দর্যই বা দেখবে কি করে? সেখানে গাছগাছড়াও নেই আর খোলা ময়দানও নেই। তাই বলছেন, তার উপরে আবার আকাশ মেঘে লেপা, আকাশের চারদিকে ঘন কালো মেঘ ঢেকে ফেলেছে। রাত্রির থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। রাত্রিবেলা থেকে কিন্তু ধীমি গতিতে ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে। শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে। শান্তিনিকেতনের পরিবেশটা কিন্তু সম্পূর্ণ আলাদা। শান্তিনিকেতনে যখন বৃষ্টি নামে তখন কবির মনের মধ্যে একটা আনন্দ জেগে ওঠে, একটা করুণা জেগে ওঠে। কারণ শান্তিনিকেতনের পরিবেশ কলকাতা থেকে সম্পূর্ণ আলাদা। সেখানে নেই কলকাতার মতো বড় বড় বিল্ডিং। সেখানে আছে খোলা ময়দান, সবুজ ঘাসে ঢাকা, আছে সবুজ ধানে ভরা ক্ষেত, আছে সবুজ রঙের বৃক্ষ বা বনরাজি। সেখানে তিনি খোলা আকাশে নিচে বৃষ্টির সৌন্দর্য আর তার সংলগ্ন প্রাকৃতিক সৌন্দর্যকে তিনি মন প্রাণ দিয়ে অনুভব করতে পারেন। তাই বলছেন, শান্তিনিকেতনের মাঠে যখন বৃষ্টি নামে তখন তার ছায়ায় আকাশের আলো করুণ হয়ে আসে, ঘাসে ঘাসে পুলক লাগে, গাছগুলি যেন কথা কইতে চায়। কবির জন্য মনে হয় শান্তিনিকেতনে থাকার সময়, এই বৃষ্টি পড়ার সময় মনে হয় যেন গাছপালাগুলি যেন তার সঙ্গে কিছু বলছে। এখানে এখানে লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকৃতির প্রতি তার যে টান, প্রকৃতির প্রতি তার যে ভালোবাসা, সেটা কিন্তু ব্যক্ত হয়েছে। তিনি যেন প্রকৃতির অন্তরের কথা, তার মনের আনন্দের কথা যেন তিনি জানতে পারেন। তাই বলছেন, গাছগুলি যেন কথা কইতে চায়। আমার মনের মধ্যে গান জেগে ওঠে আর তার সুর গিয়ে পৌঁছায় দিনুর ঘরে।
কবির তখন মনে হয় যে একটা খুব মিষ্টি মধুর গান ধরি, একটা ছড়া ধরি এবং পাঠ করি এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে। তাই কবির মনের মধ্যে একটা কবিত্ব ভাব জেগে ওঠে যখন শান্তিনিকেতনে থাকেন এবং প্রাকৃতিক সৌন্দর্যময় পরিবেশে যখন বর্ষাকালের বৃষ্টির ধারাকে লক্ষ্য করেন, এবং সেই সুর কিন্তু দিনুর ঘরে গিয়ে পৌঁছায়। দিনুকে মনে প্রশ্ন জাগতে পারে, দিনু হচ্ছে দীনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের বড় দাদা। দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের পুত্র হচ্ছে এই দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের নাতি হচ্ছে তোমার দীনেন্দ্রনাথ ঠাকুর। তাহলে দিনু হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রপৌত্র। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন দাদু। ঠিক আছে। নববর্ষার বাড়ির ছাদে ঠোকর খেয়ে খোড়া হয়ে পড়ে। তারপর কি বলছে? আর এখানে নববর্ষা বাড়ির ছাদে ঠোকর খেতে খেতে খোঁড়া হয়ে পড়ে। কার কথা বলছে? কলকাতা। কলকাতা যখন বৃষ্টি পড়ে তখন সোজাভাবে বৃষ্টিটা তো পড়তে পারে না, চারদিকে তো বড় 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 রয়েছে তোমার বিল্ডিং বা ঘর বাড়ি। সে বৃষ্টির জল পড়তে পড়তে এসে ধাক্কা খায় কোথায়? বড় বড় বাড়িতে, এবং সেগুলো নানা রকম গতিতে পড়ে, সোজাভাবে পড়ে না। একটা খোড়া মানুষ যেমন সোজাভাবে হাঁটতে পারে না, বেঁকাভাবে হাঁটে, ঠিক আছে, ঠিক 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 সেইভাবেই বাড়ির ছাদে ধাক্কা লেগে বৃষ্টির কণাগুলো সেরকম আঁকা বাঁকাভাবে পড়ে, তার ছন্দ যেন হারিয়ে ফেলে। কবির এটাই মনে হয়। খোড়া হয়ে পড়ে। কোথায় তার নৃত্য, কোথায় তার গান, কোথায় তার সবুজ রঙের উত্তরীয়? কিছুই কিন্তু কবির চোখে ধরা পড়ে না। কবি দেখেন কলকাতায় বৃষ্টির ধারা মনে হয় যেন একটা খোড়া মানুষের হেঁটে চলার মতো একটা অদ্ভুত তাল। সেখানে সুর, তাল, ছন্দ কিছুই যেন জানা যায় না এবং কবির চোখে ধরা পড়ে না। শান্তিনিকেতনটা এমন, এবং সেখানে সবুজ রঙের যে উত্তরীয়, সবুজ রঙের যে তোমার সবুজ যে আভা, সেই সবুজ আভা কিন্তু কবি যেন দেখতে পান না। সবুজ উত্তরীয় বলতে এখানে কি বুঝিয়েছেন? সবুজ ওড়নাকে বুঝিয়েছেন। সবুজ ওড়না মানে আসলে এখানে সবুজ উত্তরীয় বলতে মাটির সবুজ শস্যকে বোঝানো হয়েছে। কলকাতার বৃষ্টিকে কবি পছন্দ করেন না। নববর্ষা এলে এখানে ছাদের ঠোকর খেতে খেতে খোড়া হয়ে যায়, নাচ গান হারিয়ে যায়। তাই কবির মনে আনন্দ সৃষ্টি না হয়ে বেদনারই সৃষ্টি হয় বেশি। তাই এখানে সবুজ উত্তরীয় বলতে সবুজ শস্যকেই কবি বুঝিয়েছেন। কারণ কলকাতায় সবুজ শস্য কোথায়? চারিদিকে তো শুধুমাত্র বড় বড় ঘর বাড়ি ছাড়া আর তো কিছু নেই। তারপরে কথা হচ্ছে এবার শ্রাবণ মাসে আর বছরের মতো কলকাতায় বর্ষা মঙ্গল গান হবে। হ্যাঁ, গত বছরও কলকাতায় বর্ষা মঙ্গল গান অনুষ্ঠিত হয়েছিল। এবছরও বর্ষা মঙ্গল গান কিন্তু কলকাতাতেই অনুষ্ঠিত হবে বলে কবির মনের মধ্যে বেদনা জেগেছে। বর্ষা মঙ্গল কি? বর্ষা মঙ্গল হচ্ছে বর্ষা ঋতুকে বরণ করে নেওয়ার জন্য এক ধরনের উৎসব, যেটা হচ্ছে বর্ষা মঙ্গল। ঠিক আছে। বিভিন্ন ঋতুকে কেন্দ্র করে কবি গান লিখেছেন, কিন্তু বর্ষাকালকে কবির পছন্দটা একটু অন্য মাত্রায়। তাই তিনি বর্ষাকালের আগমনকে কেন্দ্র করে, ঠিক আছে, বর্ষাকে সুস্বাগতম জানানোর জন্য তিনি বর্ষা মঙ্গল গান করেন। একটা আসর বসে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। সেই কথাই কিন্তু এখানে বলা হচ্ছে, বর্ষাকালের আগমনী গান, বর্ষা গান গাওয়ার কথা। কিন্তু যে গান শান্তিনিকেতনের মাঠে তৈরি, সে গান কি আর কলকাতা শহরের হাটে জমবে? না। কলকাতা শহরকে কিন্তু কবি এখানে হাট বলেছেন। এখানে কবিও বলা যায়, কারণ তিনি বিশ্বকবি তো। হ্যাঁ, কলকাতার শহরকে হাট বলেছেন কারণ কলকাতা শহর খুবই ব্যস্ততম শহর। হই হট্টগোলে ব্যস্ত, সবসময় মানুষের সমাগম হয়ে থাকে। একটি হাট বা একটি বাজারে যেমন মানুষ সবসময় হোরাগল তৈরি করে, জটলা তৈরি করে, চিৎকার চেঁচামেচি শুরু হয়, তেমনি কলকাতা শহরটিতে যেন সবসময় সেই যানজট, কর্মব্যস্ততা যেন লেগেই থাকে। মানুষ যেন সবসময় ব্যস্ত। তাই কলকাতা শহরকে কিন্তু
ব্যস্ততম এবং যন্ত্র একটা যান্ত্রিক নগর বলেছেন এবং তাকে একটি হাটের সঙ্গে তুলনা করেছেন কবি। এখানে অনুরোধ পড়ে, কখনো কখনো আমাদের নতুন বর্ষার গান গাইতে হয়েছে। কবিকে অনুরোধের জন্য গান গাইতে হয়, কিন্তু কবির ইচ্ছা নেই কোথায় গাওয়ার, কলকাতায় গাওয়ার। কিন্তু এখানকার বৈঠকখানায় সেই গানের সুর ঠিকমতো বাজে না, মন তার হৃদয়কে ছুঁয়ে যায় না, মনে আনন্দ সৃষ্টি করতে পারে না। যখন কলকাতার বৈঠকে বসে বা আড্ডাখানায় বসে তিনি যখন গান করেন বর্ষা মঙ্গলে গান, তোমাদের ওখানে এতদিনে বোধ হয় বর্ষা নেমেছে, অতএব তোমার নতুন শেখা বর্ষার গান কখনো কখনো গুনগুন স্বরূপ গাইতে পারবে। এখানে কবি কাকে বলছে? তোমাদের বলতে দীনেন্দ্রনাথ ঠাকুরকে বলছে। ঠিক আছে, তোমাদের এখানে তো বর্ষা নেমেছে। দীনেন্দ্রনাথ কোথায় রয়েছেন? শান্তিনিকেতনে। আর কবি রয়েছেন, রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় রয়েছেন? কলকাতায়। তাই বলছে তোমাদের ওখানে বর্ষা নেমেছে, হ্যাঁ, অত নতুন শেখা বর্ষার গান তো ওখানে তুমি গুনগুন সুরে গাইতে পারবে। কখনো বা এসরাজ বাজিয়ে তুলবে, কখনো বা গান করতে করতে একটা বিশেষ বাদ্যযন্ত্র বাজাবে। এসরাজ হচ্ছে এক ধরনের তার বিশিষ্ট বিশেষ বাদ্যযন্ত্র। তুমি যাওয়ার পর আরও কিছু কিছু নতুন গান আমার সে খাতায় জমে উঠেছে। কবি বলছেন কলকাতায় না এলে আরও জমতো। ঠিক আছে, রবীন্দ্রনাথ বলছে কলকাতায় যদি বর্ষা মঙ্গলে গান না হয়ে শান্তিনিকেতনে হতো তাহলে আরও ভালো জমতো, মনের তৃপ্তি পেতেন তিনি। এদিকে দীনুবাবুও দাঁত তোলাবার জন্য 2-3 দিন হলো কলকাতা এসেছেন। দীনেন্দ্রনাথ, হ্যাঁ, পরিচয় তো আগে দিলাম। তিনি কি জন্য এসেছেন কলকাতায়? দাঁত তোলাবার জন্য, চিকিৎসার জন্য। তিনি অসুস্থ। আষাঢ় মাসের বর্ষাকে এ শহরে যেমন মানায় না, দীনুবাবুকেও তেমনি এই কলকাতায় মানায় না। কারণ দীনুবাবুও কবিগুরুর মতোই প্রকৃত প্রেমী। তিনিও কিন্তু কলকাতায় এসছেন নিজের শারীরিক অসুস্থতার কারণে, চিকিৎসার জন্য, না হলে তিনি এই সময় আসতেন না। আজ সকালেই সে পালাবে স্থির করেছে। দীনুবাবুর চিকিৎসা হয়ে গেছে, তাই তিনি আর কলকাতায় একটি মুহূর্ত থাকতে চান না, চলে যেতে চান সেই তার নিজের স্থলে, সেই শান্তিনিকেতনে। ইতি 29 আষাঢ় 1329 এই একটা চিঠি হলো, যেখানে কবির মনের কথা ব্যক্ত করেছেন। ঠিক আছে, কলকাতা শহরকে ভালো লাগে না কেন সেটা জানিয়েছেন, কেন শান্তিনিকেতনকে ভালো লাগে সেটাও তিনি বলেছেন। ঠিক আছে, এবার দ্বিতীয় চিঠিটা একবার দেখে নিই। যারা সাবস্ক্রাইব করো না করে নাও। ঠিক আছে, আত্রাই নামক একটি নদীর উপর বোটে করে ভেসে চলেছি, কবিগুরু। এরপর দ্বিতীয় চিঠি লিখছেন। ঠিক আছে, তিনি কোথায় আছেন? শান্তিনিকেতনে। বোলপুর শান্তিনিকেতনে না, তিনি কলকাতাতে নেই, তিনি চলে এসছেন আত্রাই নদীর কাছে। ঠিক আছে, সেখানে তিনি একটি নদীর উপর বোটে করে ভেসে চলেছেন। আত্রাই নদী কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গ উৎপত্ত একটা নদী। ঠিক আছে, আত্রাই নদী পশ্চিমবাংলার বাংলাদেশের উত্তরাঞ্চলে প্রবাহিত। মহাভারতও এর নাম উল্লেখ আছে। হ্যাঁ, বিশেষ করে বাংলাদেশেই এই নদীকে বেশি পাওয়া যায়। হ্যাঁ, পদ্মার শাখা নদী। সেই আত্রাই নদীর ওপর বোটে করে কবি ভেসে চলেছেন বর্ষাকালের সেই বর্ষার সৌন্দর্য অনুভবের জন্য। বর্ষার মেঘ ঘন হয়ে আকাশ আচ্ছন্ন করেছে, একটু ঝড়ো বাতাসের মতো বইছে, পাল তুলে দিয়েছে। তাহলে মাঝিকে আর দাঁড় বইতে হচ্ছে না, বাতাস দিচ্ছে বলে পাল তুলে দিচ্ছে। পালের ঠেলা খেয়ে কিন্তু সেই ঠেলা খেয়ে সেই বোট চলেছে ভেসে আত্রাই নদীর ওপর। কবি সেই আত্রাই নদীর ওপর ভেসে ভেসে সেই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করছেন। নদী কুলে কুলে পরিপূর্ণ। তিনি কি দেখছেন? বোটের ওপর যেতে যেতে দেখছে নদী একদম পুরোপুরি টইটম্বুর একেবারে পরিপূর্ণ হয়েছে। স্রোত খরতর, প্রবল বেগে নদী বইছে। দলে দলে শৈবাল ভেসে আসছে, শ্যাওলার দল ভেসে আসছে সে নদীর জলে। পল্লীর আঙিনায় কাছ পর্যন্ত জল উঠেছে। হ্যাঁ, পল্লীর দুয়ার পর্যন্ত জল উঠে গেছে প্রচণ্ড বৃষ্টিতে। ঘন বাঁশের ঝাড়, আম কাঁঠাল তেঁতুল কুল শিমুড় নিবিড় হয়ে উঠে গ্রামগুলিকে আচ্ছন্ন করে ফেলেছে। ঠিক আছে, তিনি নদীর বক্ষ থেকে লক্ষ্য করছেন নদীর দুই পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য। তিনি দেখছেন বাঁশের ঝাড়, আম কাঁঠাল তেঁতুল কুল শিমুল এই সব গাছগুলি ঘনভাবে বৃদ্ধি পাচ্ছে, ডালপালা বিস্তার করছে এবং ঘনভাবে আচ্ছন্ন করে ফেলেছে সমস্ত গ্রামটিকে।
মাঝে মাঝে নদীর তীরে তীরে কাঁচা ধানের ক্ষেতে জল উঠেছে, ধানের ক্ষেত পর্যন্ত জল উঠে গেছে। কচি ধানের মাথা জলের উপর জেগে আছে, কচি ধানের মাথাগুলো জেগে উঠছে। দুই তটে স্তরে স্তরে সবুজ রঙের ঘনিমা ফুলে ফুলে উঠেছে। তারই মাঝখান দিয়ে বর্ষার খোলা নদীটি তার গেরুয়া রঙের ধারা বহন করে ব্যস্ত হয়ে চলেছে, গেরুয়া রঙের জল বহন করছে। জল তো ঘোলা হয়ে গেছে, বর্ষার জল বিভিন্ন জায়গাতে জল আসছে, জল ঘোলা, স্বচ্ছ তো নেই, তাই গেরুয়া বর্ণ বলা হয়েছে। সমস্তটার ওপর বাদল ছায়া নেমে এসছে, চারিদিকে ঘন কালো মেঘ যেন অন্ধকার সৃষ্টি করে ফেলেছে চারিদিকে। বৃষ্টি নেমে এলো, দূরে মেঘের ফাঁক দিয়ে সূর্যাস্তের একটা ম্লান আভা। এই বৃষ্টি ধরার আগে আবেগের ওপর যেন সান্ত্বনার ক্ষীণ প্রয়াস লক্ষ্য করা যাচ্ছে। আমার এই বোট ছাড়া নদীতে আর নৌকা নেই, কোনো নৌকা নেই। যাদের নৌকা ছিল প্রবল বর্ষায় যাতে না ভেসে যায় তার জন্য নিয়ে পালিয়েছে। কবি একমাত্র বোটে ভেসে চলেছেন, নদীর দুই কিনারায় কোনো বোট নেই। এই জলস্থল আকাশের ছায়াবিষ্ট নির্ভীত শ্যামলার সঙ্গে মিল করে একটি গান তৈরি করতে ইচ্ছে করছে। কবির মনে এত আনন্দ জেগেছে, নদীর উপর ভেসে যেতে যেতে তিনি প্রাকৃতিক সৌন্দর্য লক্ষ্য করতে করতে তার মনে হচ্ছে যেন গান ধরি বা একটা গান লিখি, মনের আনন্দে সেই গান গায়। প্রাকৃতিক সৌন্দর্য দেখে তিনি এতটাই অভিভূত হয়েছিলেন, কিন্তু হয়তো আর হয়ে উঠবে না তার সেই গান গাওয়া বা গানকে তৈরি করা। কারণ আমার দুই চক্ষু এখন বাইরের দিকে চেয়ে থাকতে চায়, খাতার দিকে চোখ রাখবার এখন সময় নয়। কবির দুই চোখ ভরে তিনি নদীর দুই পাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে তিনি এতটা মোহিত হয়ে পড়েছেন যে তার আর খাতার দিকে চাইবার মন চাইছে না, লিখার ইচ্ছা নেই তার। প্রাকৃতিক সৌন্দর্য তাকে এতটাই ব্যস্ত করে দিয়েছে। অনেক দিন বোলপুরে শুকনো ডাঙায় কাটিয়ে এসেছি, এখন এই নদীর উপর এসে মনে হচ্ছে পৃথিবীর যেন মনের কথাটি শুনতে পাওয়া যাচ্ছে। তার মনে হচ্ছে যেন পৃথিবীর সমস্ত কথাই শুনতে পাচ্ছেন এই বোর্ডের উপর চেপে, এই প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে করতে। নদী আমি ভারী ভালোবাসি, আর ভালোবাসি আকাশ। কবির অত্যন্ত প্রিয় হচ্ছে নদী আর তার সঙ্গে এই আকাশ। নদীতে আকাশের চমৎকার মিলন, রঙে রঙে আলোয় ছায়ায়, ঠিক যেন আকাশের প্রতিধ্বনির মতো। আকাশ পৃথিবীতে আর কোথাও আপনার ছাড়া পায় না, এই জলের উপর ছাড়া। আজ রাত্রের গাড়িতেই কলকাতায় যাব, মনে করে ভালো লাগছে না। ইতি 2রা শ্রাবণ 1329। তাহলে প্রথমটা তিনি কলকাতায় বসে লিখেছেন, দ্বিতীয়টা কলকাতায় নয়, আত্রাই নদীর উপর, ঠিক আছে, বোটের উপর বসে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, হ্যাঁ, তার এই চিঠি লেখা, বা চিঠিটা পরে লিখেছেন, যাই হোক। হ্যাঁ, এখানে কবির মনের মধ্যে যে প্রাকৃতিক সৌন্দর্য ধরা পড়েছে সেটা আমরা জানতে পারলাম, ঠিক আছে। কিভাবে তিনি মোহিত হয়েছেন নদীর দুই পাড়ের সৌন্দর্য দেখে সেটা জানতে পারলাম। এইভাবে কবির চোখে কলকাতা এবং তার সঙ্গে তোমার বর্ষার ধারা, শ্রাবণে বর্ষার ধারা এবং শান্তিনিকেতনের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটাও জানতে পারলাম। আর শান্তিনিকেতন হচ্ছে বীরভূমে, যেখানে তিনি একটি ব্রহ্মচর্য বিদ্যালয় স্থাপন করেছিলেন। হ্যাঁ, বর্তমানে যেটা তোমার বিশ্বভারতী নামে খুবই প্রসিদ্ধ। হ্যাঁ, সেখানে গাছের নিচে প্রকৃতির অঙ্গনে শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবে, যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে রাখো।